গলাবাজি তার থামবে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই বিশ্বব্যাপী দুর্নীতির যে রিপোর্ট দিয়েছে তাতে লজ্জা থাকলে নোবেল বিজয়ী এই যে আমাদের অধ্যাপক প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, তিনি নির্বাচনের আগেই পদত্যাগ করতেন। যেহেতু তার একটি সুনাম রয়েছে বিশ্বজোড়া শান্তির দূত হিসেবে, সেহেতু তার তো পদত্যাগ করারই কথা, অনেকে আশা করতে পারেন, কিন্তু তা বোধহয় কস্মিনকালেও সম্ভব নয় স্বাভাবিক অবস্থাতে। 2025-এর দুর্নীতির ধারণা সূচক রিপোর্টে, টিআইয়ের রিপোর্টে শ্রীলঙ্কা, নেপাল, লাওস, ভিয়েতনামের মতন দেশগুলো ডিজিটাল ব্যবস্থা এবং কঠোর বিচারিক পদক্ষেপের মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণে তারা বেশ এগিয়েছে, অথচ বাংলাদেশ সেখানে ব্যর্থ হয়েছে। শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে আগের চেয়ে শ্রীলঙ্কা তার আগের অবস্থান থেকে 3 পয়েন্ট বেশি স্কোর পেয়েছে। এই শ্রীলঙ্কাতেই তো আমরা দেখলাম গণ অভ্যুত্থানের ঘটনা। নেপালেও জেনজিদের যে সফল আন্দোলন, সব কিছুই বাংলাদেশে ঘটেছে, কিন্তু দুর্নীতি, অনিয়ম সব কিছুকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপদেষ্টা পরিষদের যে সদস্যরা এবং কিছু তরুণ মিলে বাংলাদেশের গলা টিপে ধরেছে। দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ এবার 100-র মধ্যে 24 পয়েন্ট পেয়ে বিশ্বে নিচের দিক থেকে 13তম অবস্থানে রয়েছে, যা আগের বছরের তুলনায় এক ধাপ কম। এটি প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে 2025-এর কার্যাবলী নিয়ে, কিন্তু 24-এর তুলনায় আরও এক ধাপ কম এসে অবনমন ঘটেছে। তাহলে 24-এর অর্ধেকটা সময় তো শেখ হাসিনা সরকার ছিল, তাই না? আর 25-এর পুরোটা জুড়ে ইউনূস সরকার। এই রিপোর্ট প্রকাশের সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি যে বক্তব্য তুলে ধরেছেন তা হচ্ছে এরকম যে এটি অর্থাৎ বাংলাদেশ প্রসঙ্গে যে রিপোর্টটি উপস্থাপন করা হয়েছে সেটি মূলত একটি হারানো সুযোগের চিত্র। একদিকে জুলাই আন্দোলনের মাধ্যমে চোরতন্ত্রের পতনের ইতিবাচক মূল্যায়ন পাওয়া গেছে, অন্যদিকে সংস্কার প্রক্রিয়ার ধাক্কা, মাঠ পর্যায়ে দুর্নীতির স্থায়িত্ব এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনের ঘাটতির কারণে সামগ্রিক মূল্যায়ন নেতিবাচক রয়ে গেছে। ডক্টর ইফতেখারুজ্জামান বা টিআইয়ের যে রিপোর্ট, সেই রিপোর্ট হয়তো ঠিক আছে, স্বচ্ছতার সঙ্গে করা হয়েছে, কিন্তু ডক্টর ইউনূসের প্রতি বা ডক্টর ইউনূস সরকারের প্রতি আমরা দেখলাম যে ডক্টর ইফতেখারুজ্জামান সাহেব কিছুটা বোধহয় লজ্জা পেয়ে একটু সফট মানসিকতা প্রদর্শন করেছেন। তিনি আওয়ামী লীগকে বলছেন, আওয়ামী লীগের শাসনকে বলছেন ঠিকই চোরতন্ত্র, কিন্তু ইউনূস সরকার সম্পর্কে তিনি খানিকটা হালকাভাবে তুলে ধরেছেন তার বক্তব্যকে। হতেই পারে তিনি ইউনূস সরকারের খুব ঘনিষ্ঠ জন হিসেবে কাজ করেছেন এবং দুর্নীতি দমন কমিশন, দুদক সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করেছেন। সেই হিসেবে সেই জায়গা থেকে তার হয়তো একটু চক্ষু লজ্জা আছে, এই কারণেই তিনি একটু ঘুরিয়ে ফিরিয়ে মন্তব্যগুলো করেছেন ইউনূস সরকার সম্পর্কে। এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার 8টা দেশের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। বৈশ্বিকভাবে 180 দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে সর্বনিম্ন কুইন্টালে, অর্থাৎ 150তম অবস্থানে, যা দুর্নীতি নিয়ন্ত্রণ হারানো দেশগুলোর কাতারে নিঃসন্দেহে বাংলাদেশ নিয়ন্ত্রণ হারিয়েছে দুর্নীতি দমনের ক্ষেত্রে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ডক্টর ইফতেখারুজ্জামান আরও যা বলছেন যে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার ও দুর্নীতি নিয়ন্ত্রণের দৃষ্টান্ত স্থাপনের ঐতিহাসিক সুযোগ পেয়েছিল, কিন্তু রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রতিরোধ, দলবাজি, দখলবাজির ধারাবাহিকতা এবং স্বচ্ছতার ঘাটতির কারণে সেই সুযোগ কাজে লাগানো হয়নি। তাহলে
শেখ হাসিনা সরকারের কী দোষ ছিল? নিঃসন্দেহে শেখ হাসিনা সরকারের 15.5 বছর অস্বাভাবিক পরিমাণ দুর্নীতি হয়েছে, এটা তো সত্য। কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষ যেভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছিল, মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছিল, দুটি কারণেই তো, দুর্নীতি আর বছরের পর বছর নির্বাচন না দেওয়া। তাহলে শেখ হাসিনা সরকারের দোষ কী ছিল যদি দুর্নীতির ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই দৃষ্টান্ত স্থাপন করে রেখে যান আমাদের সামনে? 2012 থেকে 2025 সময়কালে বাংলাদেশের গড় স্কোর ছিল টিআইয়ের রিপোর্ট অনুযায়ী 26। খেয়াল করুন, 2012 থেকে 2025 সময়কালে, মানে শেখ হাসিনা সরকারের যে 15.5 বছরের শাসন, তাতে 13 বছরই বলা যায়, গড় স্কোর ছিল 26, কিন্তু 2025 সালে তা নেমে এসেছে 24-এ, যা গড়ের চেয়ে 2 পয়েন্ট কম। 24-এ যৌথ প্রযোজনায় দেশ পরিচালিত হয়েছে শেখ হাসিনা সরকার আর ডক্টর ইউনূস সরকার। এমনকি আওয়ামী লীগ সরকারের সময় 2017-তে 28 পর্যন্ত স্কোর অর্জন হয়েছিল আওয়ামী লীগের। এই 28ও যদি এই 1.5 বছরে বা 2025-এ অর্জন করতে পারতেন ডক্টর ইউনূস সাহেব, তারপরেও একটা মনকে বুঝ দেওয়া যেত। এখন তারা কি বলবে? আমরা চেষ্টা করেছি, আমরা সফল হতে পারিনি, আওয়ামী লীগে রেখে যাওয়া আমলা প্রশাসন ইত্যাদি ইত্যাদি কারণে আমরা পথে পথে বাধার সম্মুখীন হয়েছে, এই তো। এর বাইরে তো আর কিছু বলতে পারবে না, মুখস্থ গদ বাঁধা কথা। দুর্নীতি দমন কমিশনকে কীভাবে ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি। সংস্কার রিপোর্ট যেটি দেওয়া হয়েছিল, সেখানে যা সুপারিশ করা হয়েছিল, কিছুই তো বাস্তবায়ন করা হয়নি, বরং একইভাবেই দুদককে রাজনৈতিকভাবে কাজে লাগানো হয়েছে। আমরা দেখেছি দুদক থেকে এমন এমন মামলা দেওয়া হয়েছে, মানে হাস্যকর আমাদের সামনে, একদিকে হাস্যকর আর একদিকে উদ্বেগজনক। সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধেও পরবর্তীতে দুদক থেকে একটি মামলা দায়ের করা হলো, অথচ যেখানে সরকারের উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টাদের পিএস, এপিএস সহ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নানান ধরনের দুর্নীতি অভিযোগ।